প্রতিদিন সন্ধ্যা হলেই আমার মাথায় খুব যন্ত্রণা হতো। একদিন আমাকে মাথার যন্ত্রণায় কাতরাতে দেখে আমার দেওর আমাকে বলল, বৌদি এসো তোমার মাথায় ম্যাসেজ করে দেই। যন্ত্রণায় থাকতে না পেরে রাজি হলাম। যখন দেওর আমার মাথায় ম্যাসেজ করতে শুরু করলো তখন এত আরাম পেলাম যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। পুরো রাত যেন আমার কোনো হুঁশই থাকলো না। এরপর থেকে প্রত্যেক দিন আমি দেওরকে দিয়ে ম্যাসেজ করাতাম। একদিন সকালে স্নান করতে গিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় তেল লাগানো দেখতে পেলাম। আমার সন্দেহ হওয়ায় পরের দিন গোপন ক্যামেরা চালু করে দেওরকে ম্যাসাজ করতে ডাকলাম। সকালে উঠে ক্যামেরা চালিয়ে যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল তা দেখে আমার পুরো অন্তরাত্মা কেঁপে উঠল। কারণ আমার দেওর তো আমার সাথে। মাঝে মাঝে আমরা আমাদের সম্পর্কের সীমানা মনে রাখি না, আর সেই কারণেই আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রত্যেকটা সম্পর্কেরই একটা নির্দিষ্ট সীমা আছে। যদি কেউ সেই সীমা পার করে ফেলে তবে সেটা সেই সম্পর্কের জন্য ভীষণ সমস্যার হয়ে দাঁড়ায়। আমার সাথেও সেরকমই কিছু হয়েছিল। আমি দেওর আর বৌদির সম্বন্ধের যে সীমারেখা থাকে তা পার করে ফেলেছিলাম, আর সেজন্যই আমার ভাগ্যে এমন সর্বনাশ এসে পড়েছিল। যা কিছু আমার সাথে হয়েছে সেগুলো ভুলে যাওয়া আমার পক্ষে শুধু কষ্টকরই না, অসম্ভব। গত কয়েকদিন ধরে রাত হলেই যন্ত্রণায় যেন আমার মাথা ফেটে যেত। কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছিল না। রাতের বেলা এত যন্ত্রণা হতো যে সারা রাত ঠিকমতো ঘুমাতেও পারতাম না। আমি পুরো রাত জেগে ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটাহাঁটি করে বেড়াতাম, অথবা নিজের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকতাম। সংসারের চিন্তা, স্বামীর বিরহ আমাকে পাগল করে দিত, আর সে কারণেই আমার মাথায় এত যন্ত্রণা হতো। আমার দেওর তন্ময় বয়সে আমার থেকে ছোট, কিন্তু সে আমার ভীষণ খেয়াল রাখত, আর আমাদের দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব ছিল। আমরা ভুলেই গেছিলাম যে দেওর আর বৌদির মধ্যে সম্পর্ক ঠিক কীরকম হওয়া উচিত। প্রায় তন্ময় আমাকে অনেক রাত অবধি জেগে থাকতে দেখত। একদিন আমাকে কষ্ট পেতে দেখে সে বলল, বৌদি আমি তোমার মাথায় তেল মালিশ করে দিচ্ছি, তোমার যন্ত্রণা এক্ষুনি ঠিক হয়ে যাবে। তার কথা শুনে আমি হেসে ফেললাম। আমার মনে হলো যে সে আমার সাথে ইয়ার্কি করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দাও মালিশ করে দেখি। সে তেল নিয়ে এসে আমার মাথায় খুব ভালোভাবে ম্যাসেজ করতে লাগলো, আর তার সাথে সে সারাদিন বন্ধুদের সাথে কোথায় কোথায় গিয়েছে, কি কি করেছে সেই সব গল্প আমাকে শোনাতে লাগলো। তার হাতের মেসেজ আমাকে ভীষণ শান্তি দিচ্ছিল। আমার যেহেতু রাতে শোবার আগে চা খাওয়ার অভ্যেস ছিল, তাই তন্ময় মেসেজ করার পরে আমার জন্য নিজের হাতে করে চাও বানিয়ে আনলো। এরপরে আমি আর তন্ময় একসাথে বসে চা খেলাম। তারপরে তন্ময় নিজের ঘরে চলে গেল, আর আমি শুয়ে পড়লাম। রাতে আমার এমন ঘুম হলো যে একেবারে সকালবেলা ঘুম ভাঙল। সত্যিকারেই তন্ময়ের মেসেজে যেন জাদু আছে। সারাদিন আমি খুব শান্তি অনুভব করলাম। অনেক দিন পরে রাতে আমার এরকম গভীর ঘুম হলো। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি স্নান করতে বাথরুমে গেলাম তখন ভীষণ অবাক হয়ে দেখলাম যে আমার শরীরের বিভিন্ন জায়গায় তেল লেগে আছে। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে মাথার তেল এদিক ওদিক লেগে গেছে। ভালো ঘুম হওয়ার কারণে মাথার যন্ত্রণাও এখন নেই বললেই চলে। আমার বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল, আর এই 1 বছর আমি এ বাড়িতে সুখেই আছি। যখন আমি এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার দেওর তন্ময়ের বয়স মাত্র 15 বছর। তন্ময়ের মধ্যে তখনও বাচ্চামো ভাবটা ছিল, আর ওকে একদম আমার ছোট ভাইয়ের মতো মনে হতো। আমার স্বামী আমাকে বলেছিল যে তার বাবা অল্প বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে যান, সেই কারণে তন্ময় বাবার ভালোবাসা তেমন একটা পায়নি। আর মাও তন্ময় আর সংসারের উপর খুব একটা ধ্যান দিতেন না। আর আমার স্বামী লিটন তো এখানেই থাকতো না। সেই জন্য আমার স্বামী লিটন আমাকে বলেছিল যে আমি যেন সবসময় নিজের ভাইয়ের মতো তন্ময়ের খেয়াল রাখি। আমিও তাকে কথা দিয়েছিলাম যে তন্ময়কে একদম নিজের ভাইয়ের মতো দেখব, আর আমি আমার কথা রেখেছিলাম। আমার স্বামী লিটন অন্য শহরে চাকরি করত, আর মাসে 1-8 বার সে 2-4 দিনের জন্য বাড়িতে আসতো। বাকি পুরো মাস আমি আমার দেওর তন্ময় আর আমার শাশুড়ির সাথেই থাকতাম। তন্ময়ের বয়স এখন 16, যদিও সে এখন একজন পূর্ণ যুবক, কিন্তু তার বুদ্ধিশুদ্ধি বাচ্চাদের মতো। তন্ময় আমার থেকে 6 বছরের ছোট। সে কলেজ থেকে ফিরেই বৌদি বৌদি করে আমার পিছন পিছন ঘুরত। লিটনের এখানে না থাকার কারণে আমার প্রায় সব কাজই তন্ময় করে দিত। তন্ময় কলেজ থেকে ফিরে আসার পর আমার সাথে আমার সব কাজ করে দিত। তারপর আমার সাথে বসে গল্প করে সময় কাটাতো। তন্ময়ের সাথে গল্প করতে করতে আমি একটা ব্যাপার বুঝতে পেরেছি যে সে লিটনকে পছন্দ করে না। এমনকি তার কথা উঠলেও সে একদম চুপ হয়ে যেত, অথবা প্রসঙ্গ বদলে দিত। আমি তার কাছে জানতে চাইতাম যে লিটনের সাথে তার কিসের সমস্যা, কিন্তু তন্ময়কে এই প্রশ্নটা কখনো করতে পারিনি। আমার শাশুড়ি সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। সন্ধ্যা হলে বাড়িতে এসে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তেন। পরের দিন সকালে খেয়ে দিয়ে আবার পাড়ায় বেরিয়ে পড়তেন।
এজন্য তার দিক থেকে আমার কোনো সমস্যাই ছিল না। জীবন খুব ভালোভাবেই চলছিল, কিন্তু লিটনকে ছাড়া রাতে আমার ঘুম আসতে চাইতো না। তাই সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিতাম। মাঝে মাঝে মনে হতো যে আমি লিটনের কাছে চলে যাই, কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয়। এই সব চিন্তাতেই আমার মাথা মাঝে মাঝে ব্যথা করত। তন্ময় জানতো যে প্রায়ই আমার মাথা ব্যথা হয়, তাই প্রথম প্রথম তো সে আমার জন্য ওষুধ নিয়ে আসতো। কিন্তু একদিন হঠাৎ সে বলল যে, বৌদি, তুমি আর কতদিন এভাবে মাথা ব্যথার ওষুধ খেতে থাকবে? তার থেকে ভালো হয় আমি তোমার মাথায় মেসেজ করে দেই, এতে তুমিও শান্তি পাবে আর ওষুধও খেতে হবে না। আমি তন্ময়কে বললাম, মেসেজ করার বদলে কিছুদিনের জন্য আমাকে তোমার দাদার কাছে রেখে এসো। তোমার দাদার কাছে গেলেই আমার সব মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে তন্ময় বলতো, তুমি যদি দাদার কাছে চলে যাও তাহলে আমার কি হবে? আমার রান্না কে করে দেবে? আমি খাবো কোথায়? আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না। তার কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। সে আমার সাথে প্রথম থেকেই এভাবে কথা বলে। তন্ময়ের সাথে থেকে থেকে আমারও ওর প্রতি একটা মায়া জন্মে গেছে। আমরা দুজনে মাঝে মধ্যেই বাজারে ঘুরতে যেতাম। তন্ময় প্রায়ই রাতের বেলা আমার জন্য আইসক্রিম নিয়ে আসতো। আমরা দুজনে রাতের বেলা একসাথে বসে টিভি দেখতাম। আমার কোনো কিছু দরকার হলে তন্ময়ের সাথে কেনাকাটা করতে বাজারে যেতাম। সে আমাকে মডার্ন আর ফ্যাশনেবল ড্রেস কিনতে জোর করত। বাড়ির মধ্যে তো সে আমাকে ওড়নাও গায়ে দিতে দিত না। আমি যখনই ওড়না গায়ে দিয়ে কাজ করতাম, তখন সে আমার গায়ের ওড়না টেনে একদিকে ফেলে দিত আর বলতো, তুমি এত গরমের মধ্যে এটা পরে কিভাবে কাজ করো? তন্ময় আমাকে নিয়ে সব ব্যাপারে বেশি বেশি চিন্তা করত। সে হালকা রঙের জামাকাপড় বেশি পছন্দ করত। সেই কারণে যখনই আমি তার সাথে বাজারে যেতাম, তখনই সে আমার জন্য হালকা রঙের ড্রেস পছন্দ করত আর সেটা আমাকে দিয়ে কেনাতো। আর সেই ড্রেস নিয়ে দর্জিকে দিয়ে ভীষণ ফ্যাশনেবলভাবে সেলাইও করিয়ে আনতো। ড্রেসের ব্যাপারে তার অভিজ্ঞতা খুব ভালো। আমি প্রায়ই তাকে বলতাম যে, তোমার বউ তো ভীষণ সৌভাগ্যবতী হবে, কারণ তারপর তার পছন্দ মতো জামাকাপড়ের ডিজাইন বানিয়ে এনে দেবে। আমার কথা শুনে সে হেসে বলতো, যতদিন আমার বউ না আসে ততদিন অন্তত তুমিই সৌভাগ্যবতী হও। সত্যি সত্যি আমি অনেক সৌভাগ্যবতী, কেননা তন্ময় আমাকে কখনো কোনো কাজের জন্য না বলতো না। সে আমার অনেক ড্রেসে ডিপ করে ডিজাইন করা গলা বানিয়ে আনতো। পিঠের দিকে ডিজাইনও সুন্দর করে বানাতো, যেগুলো মাঝে মধ্যেই আমার কোমর পর্যন্ত চলে আসতো। আর কামিজ এতটা টাইট ফিটিং বানিয়ে আনতো যে মাঝে মাঝে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হতো। কিন্তু তন্ময় আমাকে এরকম ড্রেসেই দেখতে পছন্দ করত। আমি ওকে আমার ভাইয়ের মতো ভাবতাম। সেই জন্যই তার পছন্দের জামাকাপড় পরার জন্য আমি কখনো না বলতাম না। একদিন একটা হালকা গোলাপি রঙের ড্রেস পরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। সেদিন খুব গরম থাকার কারণে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছিল, যার কারণে আমার ড্রেস ভিজে আমাকে যেন পুরোপুরি দেখা যাচ্ছিল। আর আমি ওড়না গায়ে না দিয়েই তাড়াতাড়ি করে খাবার তৈরিতে মগ্ন ছিলাম। তাই খেয়াল করিনি কখন তন্ময় আমার পেছন দিক থেকে এলো। সে আমাকে দেখে বলতে লাগলো, আজকে তো বৌদি তোমাকে ভীষণ হট লাগছে। ওর এই কথা শুনে আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওড়না খুঁজতে লাগলাম। তখনই সে বলতে লাগলো, আমি তো মজা করে বলেছি বৌদি, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। এ কথা বলেই সে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। যখন লিটন আমার সাথে দেখা করতে বাড়িতে আসতো এবং এসে যে কদিন বাড়িতে থাকতো, সেই কদিন তন্ময় আমার সাথে খুবই কম কথা বলতো। সারাদিন সে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। আর এসব দেখে লিটন ভীষণ খুশি হতো যে, যাক, তন্ময় মন দিয়ে পড়াশোনা করছে। আমিও সেই দিনগুলোতে লিটনের সাথে এতটাই মজে থাকতাম যে তন্ময়ের এই বদলে যাওয়া আমার চোখেই পড়তো না। লিটন মোটামুটি 3-4 দিন আমার সাথে কাটিয়ে তারপরে চলে যেত। লিটন চলে যাওয়ার পরে তন্ময় আবার আমার সাথে আগের মতোই ব্যবহার করত। সে আমার উপর খুব জোর খাটাতো। সে চাইতো আমি যেন তার কথা শুনে চলি। ওর এক বন্ধুর দাদার বিয়ে উপলক্ষে ও আমার সাথে জেদ খাটাচ্ছিল যে আমি যেন ওর সাথে বিয়েতে যাই। প্রথমে তো আমি না বলে দিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম যে আমার না বলাতে সে খুব দুঃখ পেয়েছে, তখন আমি হ্যাঁ বলেছিলাম। কিন্তু আমি ভাবছিলাম যে ওর বন্ধুর দাদার বিয়েতে আমি গিয়ে কি করব। কিন্তু ওখানে গিয়ে আমি ভীষণ অবাক হলাম যখন দেখলাম ওর সমস্ত বন্ধুরাই আমাকে ভালোভাবেই জানে। আর তারা আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন আগেও অনেকবার তাদের সাথে আমার দেখা হয়েছে। ওরা বলল, সব সময় তন্ময় আপনার কথা বলতে থাকে আর সে আপনার ভীষণ প্রশংসাও করে। তারা সবাই আমার সাথে আবার দেখা করার ইচ্ছা প্রকাশ করলো। বাড়ি ফেরার সময় আমি তন্ময়কে বললাম যে, তুমি তোমার বন্ধুদের আমার সম্বন্ধে কি বলেছ যে তারা সবাই আমাকে এত ভালোভাবে চিনে ফেলল? তন্ময় বলতে লাগলো যে, তুমিই তো আমার সব, আমি তো সব সময় তোমার কথাই বলতে থাকি। সেই সময় আমি তন্ময়ের কথার মানে বুঝতে পারিনি, কিন্তু যেদিন আমি তার ওই কথার মানে বুঝতে পারলাম, সেদিন আমার পায়ের তলায় আর মাটি থাকলো না। তন্ময় এখন রোজ রাতে আমার মাথায় মেসেজ করে দেয় আর আমি আরাম করে ঘুমিয়ে পড়ি। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে
ড্রেস চেঞ্জ করার সময় জায়গায় জায়গায় তেলের দাগ দেখে অবাক হয়ে যেতাম। কিছুতেই বুঝতে পারতাম না যে এই তেলের দাগ কোথা থেকে আসলো। এটা এখন প্রতিদিনের রুটিন হওয়ায় বাধ্য হয়ে আমি ঘরের মধ্যে গোপন ক্যামেরা লাগালাম। সন্ধ্যাবেলা তন্ময় মেসেজ করতে এলে তাকে দিয়ে মাথা ম্যাসেজ করাতে লাগলাম। মেসেজ করানোর কিছুক্ষণের মধ্যেই আমি প্রতিদিনের মতো আজকেও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ক্যামেরার রেকর্ডিং দেখলাম, তখন তো যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ভাবতেও পারছি না যে তন্ময় আমার সাথে এসব করতে পারে। আমি তো তন্ময়কে খুব বেশি ভরসা করেছিলাম, তাকে নিজের ছোট ভাই হিসাবে দেখতাম। কিন্তু সে তো দেওর বৌদির পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে ছেড়েছে। ভিডিওতে দেখলাম তন্ময় কিছুক্ষণ আমার ভালোভাবে মেসেজ করে দিয়ে তারপরে আমার জন্য চা বানিয়ে আনলো। এরপরে আমরা দুজনে একসাথে বসে চা খেলাম। এরপর তন্ময় ঘর থেকে বেরিয়ে গেল, আর ঘুম পাচ্ছিল বলে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর এত গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম যে দ্বিতীয়বার তন্ময় যখন দরজা খুলে ভিতরে এলো তখন আমি কিছুই টের পেলাম না। সে ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে চলে এলো। এরপর আমি যা যা দেখলাম তাতে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। তন্ময় কিছুক্ষণ আমার পাশে চুপচাপ বসে রইল, তারপরে এক নজরে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপরে সে তার হাতের আঙুল আমার মুখের উপর ঘোরাতে লাগলো। কিছুক্ষণ পর সে তার পকেট থেকে মোবাইল ফোন বের করে আমার অনেকগুলো ফটো তুলল। তারপর সে আস্তে আস্তে আমার শরীর থেকে কামিজ সরালো। তেলের সেই শিশি যেটা সে মেসেজ করার জন্য এনেছিল ঘরের মধ্যেই ছিল। সেটা থেকে নিজের হাতে তেল নিয়ে আমার গায়ে মেসেজ করতে লাগলো, আর আমি বেহুশ হয়ে সেভাবেই পড়ে রইলাম। সে আমার সারা শরীরে নিজের হাত ঘোরাতে লাগলো। কিছুক্ষণ পর পাগলের মতো আমাকে চুমু খেতে শুরু করলো। এরপর সে সম্পর্কের সমস্ত সীমানা ভেঙে দিল। সে আমাদের মাঝের সমস্ত আবরণের দেওয়ালকে ভেঙে তছনছ করে দিল। সে নিজের আবেগ সামলাতে না পেরে এতটাই এগিয়ে গেল যে কয়েক ঘন্টা পর্যন্ত সে আমার সাথেই রইল। আমি সে সময় জ্ঞানহীন অবস্থায়, আর সে পুরো জোশে ছিল। ঘণ্টাখানেক আমার সাথে কাটানোর পর ও যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার আগে আমার ইজ্জত নষ্ট করে আমার সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এদিকে আমার নিজের চোখে নিজের ইজ্জত নষ্ট হতে দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। আমি তো তাকে নিজের ভাই বলে মনে করতাম, সেজন্যই তার সাথে এত খোলামেলাভাবে মেলামেশা করতাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওর উদ্দেশ্য এত খারাপ হতে পারে। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত, তাই ঘরের মধ্যে চুপচাপ বসে রইলাম। তন্ময় কলেজ থেকে সোজা আমার ঘরে চলে এলো। তারপর একদম আমার কাছে বসে বলতে লাগলো, বৌদি কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? তার নির্লজ্জতা দেখে অবাক হয়ে তার দিকে তাকালাম, আর রেকর্ডিংটা চালিয়ে তার দিকে এগিয়ে দিলাম। সেটা দেখে সে কিছুক্ষণের জন্য থ মেরে বসে রইল। এরপর সে যা বলল সেটা শুনে আমার সারা শরীরে শিহরণ জেগে উঠল। সে আমাকে কতটা ভালোবাসে সেটা বলতে লাগলো। সে বলতে লাগলো সে ছোটবেলা থেকেই সকলের কাছে অবহেলার পাত্র। যখন আমি তাকে গুরুত্ব দিয়ে তার দিকে ধ্যান দেওয়া শুরু করলাম তখন এটা তার ভালো লাগতে শুরু করে। সে এই প্রথম অনুভব করলো যে তার জীবনেও এমন একজন আছে যে তাকে ভালোবাসে। ও আরও বলছিল যে ও আমার সঙ্গে অন্য কাউকে সহ্য করতে পারতো না, সেজন্যই সে তার দাদাকে সহ্য করতে পারতো না। যখন লিটন বাড়িতে আসতো সে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখত, কেননা আমাদের দুজনকে একসাথে দেখে তার সহ্য হতো না। লিটনকে সে ছোটবেলা থেকেই ঘৃণা করত, কারণ তার বাবা লিটনকে বেশি ভালোবাসত, আর মরার আগেও তিনি এই বাড়িটা লিটনের নামেই লিখে দিয়ে গেছেন। আমাকে আর লিটনকে একসাথে দেখে তার হৃদয়ে কাটার মতো বিত্ত। সে আমাকে মনে প্রাণে চাইতো, তাই যখনই আমার জন্য ড্রেস চয়েস করত সে ইচ্ছা করেই আমাকে দিয়ে এমন ড্রেস কেনাতো যাতে আমার শরীর সে পরিষ্কারভাবে দেখতে পারে। সে গাঢ় রঙের বদলে হালকা রঙের ড্রেস পছন্দ করত, যাতে তার মধ্যে দিয়ে উকি দেওয়া আমার দেহকার্ষণ তাকে আকৃষ্ট করে। সে আরও বলল যে সে আমার সৌন্দর্যে এতটাই আকৃষ্ট হয় যে সে শুধু আমাকেই পেতে চাইত। সে নিজের আবেগকে কাবু করতে পারত না। যখন সে আমাকে সারা রাত জাগতে দেখত তখন এটা ভেবে সে অস্বস্তি বোধ করত যে আমি লিটনের কথা ভেবে জেগে আছি। ওর ইচ্ছে ছিল আমি যেন ওর কথা ভেবে জেগে থাকি আর সারা জীবন ওর সাথেই থাকি। ও নিজের দাদার থেকে আমাকে আলাদা করে নিজের করে নিতে চেয়েছিল। এই জন্যই সে আমার মেসেজ করত, যাতে আমি শান্তি পাই এবং তার কথা ভেবে তাকে ছেড়ে কখনো না যাই। সে আমার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে আনতো, আর যখন বুঝতে পারত যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেছি তখনই সে আমার ঘরে আসতো আর নিজের পিপাসা মিটিয়ে চলে যেত। সে তার বন্ধুদেরও এই কথাটা বলেছিল যে সে আমাকে ভালোবাসে, আর ওর বন্ধুরাই ওকে এই কাজের পরামর্শ দেয়। তন্ময় আর তার বন্ধুরা সদ্য যুবক, সেই কারণেই তারা ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারেনি, আর আমার সম্মান নষ্ট করে ফেলে। তন্ময়ের কথা শুনে তো আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। সে আমার সাথে যা করেছে তা আমি কাউকে বলতেও পারছি না।
আমি তার দাদার বউ, আর সে আমার সাথেই। লজ্জায় আমি এসব কথা ভাবতেও পারছি না। আমি ঘৃণার চোখে তন্ময়ের দিকে তাকালাম। তখন সে আমার পায়ের কাছে বসে বলতে লাগলো, সে শুধু আমাকেই ভালোবাসে, তাই আমার ঘৃণা ও সহ্য করতে পারছে না। বাবা মারা যাওয়ার পর থেকেই তাকে নিজের মায়ের অদ্ভুত ঔদাসীন্য সহ্য করতে হয়েছে। সে আরও বলতে লাগলো, তার মা কখনও তার আবেগ, তার চাওয়া পাওয়ার খেয়াল রাখেনি। তার বদলে তিনি সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন, আর তাই তন্ময় পুরোপুরি একাকিত্বের শিকার হয়। যখন আমি এই বাড়িতে আসি তখন তার একাকিত্ব দূর হয়, তাই সে আমাকে আরও বেশি করে আঁকড়ে ধরে। আমি তন্ময়কে ধাক্কা দিয়ে আমার পায়ের কাছ থেকে সরিয়ে দিলাম আর বললাম, আমি তার মুখও দেখতে চাই না। সে আমার সাথে যা করেছে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি জানতাম এতে সম্পূর্ণ দোষ তন্ময়ের ছিল না। সত্যিই তাকে একাকিত্ব এতটা ঘিরে ধরেছিল যে আমাকে পেয়ে সে সম্পর্কের সীমা অতিক্রম করে ফেলে। আর আমিও তাকে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বলিনি। সে যখনই আমার জন্য ড্রেস সেলাই করে আনতো তখন আমিও সেটা ওর পছন্দ ভেবে মেনে নিতাম। আমি ওড়না ছাড়াই তার সামনে ঘরে ঘুরে বেড়াতাম। যদিও আমি তাকে নিজের ছোট ভাই ভাবতাম, কিন্তু বাস্তবে তো সে আমার ছোট ভাই ছিল না। আর আমাদের সম্পর্কও ছিল দেওর বৌদির। আর এই ব্যাপারটাই আমি খেয়াল না করে চরম ভুল করেছি। আজকালকার দিনে যেখানে 13 বছরের বাচ্চাও সব কিছু বুঝতে পারে, সেখানে আমি কিভাবে আমার 16 বছরের দেওরকে একটা ছোট বাচ্চা ভেবে নিলাম। আমি তাকে বললাম, এখন এটাই সবচেয়ে ভালো হবে যে তুমি আমার থেকে সবসময় দূরে দূরে থাকবে, আর আমাকে তোমার মুখও দেখাবে না। আমার পক্ষে এখন তার সাথে একই ছাদের নিচে থাকাও মুশকিল। সে বলতে লাগলো যে এই কথাটা যেন আমি তার দাদাকে না বলি। আমার মধ্যে তো এতটাও শক্তি ছিল না যে আমি লিটনকে এত বড় সত্যিটা জানাতে পারবো। তন্ময় নিজেও ভীষণ লজ্জিত ছিল, তাই সে নিজের ঘরে চলে গেল। কিন্তু আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে লিটনকে ফোন করে বললাম, আমি আর তাকে ছাড়া একলা থাকতে পারবো না। হয় সে নিজে এখানে চলে আসুক, আর না হয় আমাকে তার কাছে নিয়ে যাক। আমার কথা শুনে লিটন প্রথমে খুব অবাক হলো যে হঠাৎ করে আমার কি হলো। সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি তার কোনো কথা না শুনে যখন বারবার জেদ করতে লাগলাম তখন সে রাজি হয়ে বলল যে সে তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাবে। কিন্তু সে কিছুটা সময় চাইছিল যাতে আমার থাকার ব্যবস্থা করতে পারে, আর নিজের মায়ের সাথেও এই ব্যাপারে লিটন কথা বলবে। আমি লিটনকে বললাম যে সে যেন 7 দিনের মধ্যেই আমাকে তার কাছে নিয়ে যায়, না হলে আমি চিরজীবনের জন্য এই বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যাব। লিটন আমাকে কথা দিল যে সে 7 দিনের মধ্যেই আমাকে নিজের সাথে নিয়ে যাবে। এই 7 দিন আমি নিজেকে ঘরের মধ্যেই বন্ধ রেখে কাটিয়েছি। আমার সাথে যা হয়েছে আমি সেসব পুরোপুরি ভুলে যেতে চাই। আমার শাশুড়ি তো আজ পর্যন্ত সংসারের দিকে মুখ তুলেও তাকাননি। তিনি নিজের সংসারের চেয়ে পাড়া ঘোরাকেই বেশি প্রাধান্য দিতেন। তিনি যদি সারা জীবন পাড়া ঘুরে না বেরিয়ে নিজের সন্তানের দিকে নজর দিতেন তাহলে হয়তো তন্ময় এরকম হতো না। সে অবহেলিত হতে হতে মানসিক সমস্যার শিকার হয়ে সঠিক রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল। প্রত্যেকটা সম্পর্কেরই একটা সীমা থাকে, আর আমিও আমার আর তন্ময়ের সম্পর্কের সেই সীমা ভুলে গিয়েছিলাম, যার জন্য আজকে আমাকে তারই ফল ভোগ করতে হচ্ছে। আমি আমার সমস্ত পুরনো ড্রেস পুড়িয়ে দিয়েছি। এখন আমি বুঝতে পেরেছি দেওর আর বৌদির সম্পর্কে একটু অসাবধান হলে কত বড় বিপর্যয় ঘটতে পারে। এখন আমাকে নিজেকে তন্ময়ের সামনে থেকে আড়ালে রাখতে হবে। কখনো কখনো আমরা কোনো কোনো জিনিসকে খুব ছোট ভেবে নেই, যদিও সেগুলো এতটাও ছোট না যতটা আমাদের মনে হয়। আজ আমি প্রায় ধ্বংসের মুখে এসে ওড়নার মহত্ব বুঝতে পারলাম। ওড়না মেয়েদের সম্মানের ক্ষেত্রে কতটা দামি। যেসব বন্ধুরা এই গল্পটি শুনছেন তাদেরকে আমি এটাই বলতে চাই যে আপনারা নিজেকে সাবধানে রাখুন। কখনোই অপর কারো সঙ্গে দরকারের বেশি খোলামেলা হবেন না। ধন্যবাদ বন্ধুরা।